করোনা দুর্যোগে ধেয়ে আসছে সংকট, শিল্প খাতে কর্মী ছাঁটার সংখ্যা, বাড়বে বেকারত্ব, মোকাবেলায় প্রস্তুত সরকার, দাবি পরিকল্পনা মন্ত্রী। 10 মে থেকে খুলছে দোকানপাট ও শপিং মল, রাখতে হবে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা। ছুটি বাড়ল 16 মে পর্যন্ত, বন্ধ থাকছে গণপরিবহন। ক্ষতি কাটিয়ে অর্থনীতি সচল করার চেষ্টায় সরকার, ঈদ কেনাকাটায় মানতে হবে স্বাস্থ্য সুরক্ষা, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। দেশে করোনা আক্রান্ত 10,000 ছাড়ালো, ঢাকা মেডিকেল ইউনিটে 24 জনের মৃত্যু, পজিটিভ 4 জনের। বিশ্বজুড়ে প্রাণহানি ছাড়ালো 2.5 লাখ। করোনার সম্ভাব্য ঔষধ বানাবে দেশের 6 কোম্পানি, চলতি মাসে সরবরাহ করবে 2 প্রতিষ্ঠান, স্বাগত জানিয়েছে ঔষধ বিশেষজ্ঞরা। করোনা চিকিৎসায় প্রস্তুত সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল, দুর্যোগে দেশকে কিছু দিতে পেরে গর্বিত, বললেন বসুন্ধরা গ্রুপের এমডি। এবং মে মাস জুড়ে বৈরী আবহাওয়ার পূর্বাভাস, কাল বৈশাখী বজ্রসহ বৃষ্টি, নিম্নচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড়, আছে তীব্র তাপদাহের শঙ্কাও। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘদিন টানা ছুটি ও অঘোষিত লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির থাকায় গভীর সংকট ধেয়ে আসছে। ছোট বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী ভালো নেই কেউই। সংকট ছড়িয়ে পড়েছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের ঘরে। বেকার হওয়ার শঙ্কায় আছে কয়েক কোটি কর্মজীবী মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, মানুষকে বাঁচাতে বাড়াতে হবে নগদ সহায়তার পরিধি। তবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দাবি, সরকারের নেওয়া নানা পদক্ষেপে বেঁচে যাবে নিম্ন আয়ের মানুষ। সুলতান আহমেদের রিপোর্ট। টানা ছুটি ও অঘোষিত লকডাউনে স্থবির জনজীবন, বন্ধ রয়েছে প্রায় সব ধরনের উৎপাদন ব্যবস্থা। এতে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। স্বল্প পরিসরে পোশাক কারখানা খুলে দেওয়া হলেও অন্যান্য হাজারো রকমের পণ্য উৎপাদন ও সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন তারা। কেউ কেউ আবার আগে থেকে উৎপাদন করেও তা বিক্রি করতে পারছেন না। এতে হাজার হাজার কোটি টাকার লোকসানে পড়েছেন পোশাক সহ অন্য খাতের ব্যবসায়ীরা। আমাদের যা ছিল সমস্ত পুঁজি এক জায়গায় আমরা লাগিয়েছি। অফিস আছে, গুডাউন আছে, এই ভাড়াগুলি এগুলি নিয়ে আর কি একটা বড় একটা ব্যাংক ইন্টারেস্ট। এই যখন ব্যবসায়ীদের অবস্থা, তখন জীবনের সাথে সবচেয়ে বড় যুদ্ধে নিম্নয়ের খেটে খাওয়া মানুষ। পুরো দেশ কার্যত অচল থাকায় শুধু সহায়তার দিকে তাকিয়ে ছাড়া যেন কিছুই করার নেই তাদের। গবেষণা প্রতিষ্ঠান পিআরআইয়ের হিসেব বলছে, দেশে নতুন করে বেকার হতে পারে 1.5 কোটি মানুষ। এদের সাথে তাদের পরিবারের সদস্যদের যোগ করলে সহায়তা প্রয়োজন প্রায় 5 থেকে 6 কোটি মানুষের। আসার কথা এই সংকটে বেকার হওয়া মানুষদের কথা ভেবে সরকার এরই মধ্যে তালিকা করে প্রায় 50 লাখ মানুষকে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাদের অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে চলে যাবে নির্দিষ্ট পরিমাণের অর্থ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এরপরও তালিকার বাইরে থেকে যেতে পারে বড় এক জনগোষ্ঠী। প্রাথমিক পর্যায়ে 50 লক্ষ দিয়ে শুরু করলেও এটাকে পরবর্তীকালে বাড়াতে হবে, কারণ মানুষের সংখ্যা যারা বেকার হয়ে গেছে বা হঠাৎ করে দরিদ্র হয়ে গেছে, দরিদ্র সীমার নিচে চলে গেছে, তাদের সংখ্যা কিন্তু 1.5 কোটির নিচে হবে না পরিবারের সংখ্যা। কাজেই এই সংখ্যাটাকে বাড়াতে হবে। এবং আমরা যেটা মনে করি যে এখানে তালিকার ভিত্তিতে না করে সেলফ সিলেকশনের ভিত্তিতে করা উচিত। পরিকল্পনা মন্ত্রী বলছেন, সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। আমার তো মনে হয় তুলনা করা কেমন হবে আমি জানি না, তবে অন্যান্য সকল দেশের আজকাল তো আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা সারা দুনিয়ার বিভিন্ন সেক্টরে দেখতে পাচ্ছি। আমরা তো মন্দ করিনি বলে আমার ধারণা, আমরা ভালোই করছি আমরা মনে করি। আমরা এছাড়া ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত 72,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বন্টনেরও বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আজ থেকে 9-10 মে থেকে রমজান ও ঈদ ঘিরে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখার ঘোষণা দিয়েছে সরকার। আজ এই আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দোকানপাট ও শপিং মল বিকেল 4টায় পর্যন্ত খোলা রাখা যাবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী নেতারা। এদিকে সাধারণ ছুটি 16 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এবারের ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না বলে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তৌফিক মাহমুদ মুন্নাকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তাপস জুবায়ের।
সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশেও দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। সংক্রমণের ব্যাপকতা বাড়ায় ২৬ মার্চ থেকে প্রথম ধাপে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এবার সাধারণ ছুটির মধ্যেই সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খোলার সিদ্ধান্ত দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী ১০ মে থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। তবে কেনাবেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১০ মে থেকে দোকানপাট খোলা থাকার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমাদের মার্কেট এবং দোকানসমূহ খোলার জন্য সেই শর্তগুলো আমরা প্রতিপালন করে আমরা 10ই মের আগে পুলিশ মহোদয়ের সঙ্গে কথাবার্তা বলে আমরা 10ই মে থেকে আমরা সীমিত আকারে মার্কেট এবং দোকানসমূহ খুলে দেওয়ার ব্যবস্থা করব। লকডাউনের মধ্যেই গণপরিবহন চালাতে চায় পরিবহন মালিক সমিতি। মালিক সমিতির মহাসচিব বলেন তারা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। তবে সরকারের সবশেষ সিদ্ধান্ত ১৬ মে পর্যন্ত বন্ধ থাকছে গণপরিবহন। আমরা সরকার যখন বলবো তখন চালাবো, আমরা চালাতে ইচ্ছুক। সরকার যখন সিদ্ধান্ত দিবে গাড়ি চালানোর জন্য তখন থেকে শুরু হবে। এখন পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। করোনার কারণে পঞ্চম ধাপে ১১ দিন ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটির সময় সবাইকে স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে। তবে এবার ঈদ উল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। তাপস জুবায়ের, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষের সুরক্ষা নিশ্চিত করে অর্থনীতির চাকা সচল করা হবে। এজন্য ঈদের আগে কেনাকাটার সুযোগ দেয়া। তবে সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। শাহালি জয়ের রিপোর্ট। উত্তরাঞ্চলীয় বিভাগ রংপুরের ৮ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা আর জনপ্রতিনিধিদের সঙ্গে করোনা মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্স। করোনায় স্থবির অর্থনীতিতে এই অঞ্চলে যেন খাদ্যাভাব বা মঙ্গা ফিরে না আসে তা নিশ্চিত করতে এ সময় সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। আয় উপার্জনের পথ নাই, তাদের জন্য আমরা কিছু নগদ আর্থিক সহায়তাও এই ঈদের আগে দিতে চাই। প্রধানমন্ত্রী বলেন করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা হবে। আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, ধীরে ধীরে আমরা কিছু কিছু জিনিস উন্মুক্ত করে দিচ্ছি। বিভিন্ন জেলা ভিত্তিক যে সমস্ত ছোটোখাটো ক্ষুদ্র শিল্প রয়ে গেছে সেগুলি তারা চালাতে পারবেন, সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি। মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেগুলি যেন পরিচালিত হতে পারে তার জন্য যথাযথ পদক্ষেপ নেয় এবং এ ব্যাপারে ইতিমধ্যে বেশ কতগুলি নির্দেশনা আপনারা খুব শীঘ্রই পাবেন। এটা আমাদের ক্যাবিনেট ডিভিশন থেকে সেটা ঘোষণা দেওয়া হবে। সংক্রমণ রোধে সরকারের নেয়া নানামুখী কর্মকাণ্ড তুলে ধরেন সরকার প্রধান। ৫ই মে পর্যন্ত ঘোষণা দিয়েছিলাম, সেটাকে আমরা 15ই মে পর্যন্ত বৃদ্ধি করতে চাচ্ছি। কিন্তু সাথে সাথে যেহেতু রমজান মাস, এই রমজান মাসে যাতে কেনা বেচা চলতে পারে তার জন্য দোকানপাট খোলা বা যেহেতু রোজার সময় ইফতার কেনা বা সেহরি খাওয়া বা রোজার মাসে বাজার হাট করা সেগুলি যাতে চলতে পারে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি রেখে সেগুলি খোলারও চালু রাখারও নির্দেশ দিয়েছি। গোটা পৃথিবী এক অদৃশ্য শক্তির মোকাবেলা করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন করোনার কারণে বিশ্ব অর্থনীতিতে যে স্থবিরতা নেমে এসেছে আগামীতেও তার প্রভাব থাকবে। এই অবস্থায় বিশেষ করে এই যে করোনা ভাইরাস। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ। রেকর্ড সংখ্যক নতুন রোগী শনাক্তের দিনে বাংলাদেশে নতুন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেল। 24 ঘন্টায় আরও 688 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বের হয়েছে 10,143 জন। আর নতুন করে প্রাণ হারিয়েছেন 5 জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো 182 জনের। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং এসব তথ্য জানানো হয়। এ সময় জানানো হয় করোনা জয় করে নতুন করে সুস্থ হয়ে ফিরে গেছেন 147 জন। এ পর্যন্ত মোট 1,210 জন সুস্থ হয়েছেন।
আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি ৬,২৬০টি। আমাদের নমুনা সংগৃহীত হয়েছিল ৬,৩15টি। এই নমুনা সংগ্রহ গত 24 ঘন্টার চেয়ে ২১.11% বেশি। যে নমুনা আমরা পরীক্ষা করেছি এর মধ্যে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে ৬৮৮ জন এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত 10,০০০ ছাড়িয়ে গেল। আমাদের আজকের পর্যন্ত শনাক্ত 10,১43 জন। গত 24 ঘন্টায় আরও 5 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু দাঁড়ালো 182 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 3 দিনে 24 জনের মৃত্যু হয়েছে, যাদের 4 জন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 4 জনের মধ্যে 2 জন নারী ও 2 জন পুরুষ। শনিবার করোনা ইউনিট চালুর পর সোমবার বিকেল পর্যন্ত 19 জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন, যাদের মধ্যে 2 জন করোনা পজিটিভ। বর্তমানে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন 90 জন। চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন 9 জন। 18 জন মারা গিয়েছে। এরা সবাই কোভিড পজিটিভের পেশেন্ট না। প্লিজ ট্রাই টু নোট ইট। This is not only the COVID positive hospital. This is also a majorly the suspected COVID patient. আপনারা যেটা অন্য জায়গায় শুনে সবাই আতঙ্কিত হয়ে যাচ্ছেন, 18 জন মারা গেল। This is not like this. অন্য হাসপাতালগুলো হলো কোভিড পজিটিভ হলে তাদেরকে দিচ্ছে, সেখানে আমরা একটা স্টেপ পাচ্ছি। এখানে যারা মারা গিয়েছে তার মধ্যে আমরা 2 জন আমরা পজিটিভ পেয়েছিলাম, আমরা দেখতে পেয়েছিলাম সেটা থেকে। আর বাকিরা যারা এসেছে তাদের কোমরবিড কন্ডিশন উইথ দ্য সাসপেকশন অফ কোভিড। মে মাসেই দেশে 50,000 মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। মৃত্যু হতে পারে 800 থেকে 1000 জনের। তবে সংক্রমণ পরিস্থিতি আরও মারাত্মক হলে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বেড়ে 1 লাখে পৌঁছতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর গঠিত 8 সদস্যের জনস্বাস্থ্যবিদরা এমন পর্যালোচনা করেছেন। এদিকে দৈনিক অন্তত 10,000 পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর সবকিছু অনুকূলে থাকলে জুনে সংক্রমণ কমতে পারে বলেও আভাস তাদের। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। সারা দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি, আর মারা গেছেন 170 জনের বেশি মানুষ। করোনায় দেশের কত মানুষ আক্রান্ত ও মৃত্যুর শিকার হতে পারেন তা নিয়ে একটি পর্যালোচনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের 8 সদস্যের বিশেষজ্ঞ টিম বলছে, প্রক্ষেপণের প্রথমটি রক্ষণশীল, আর দ্বিতীয় প্রক্ষেপণের তথ্য বলছে এই আক্রান্তের সংখ্যা হতে পারে 1 লাখ। এমন খবর জানানো হয়েছে সরকারের উচ্চ মহলেও। মানুষের সোশ্যাল ডিসটেন্স মেনটেন করা এবং নিয়মিত হাত ধোয়া, এই সমস্ত জিনিস আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা এই অবশ্যই 50,000 কম নয়, তবে 50,000-এর ঊর্ধ্বে যাবে না, এটা আমরা আশা করতে পারি। 1,21,000 পর্যন্ত হয়ে যেতে পারে, কিন্তু যদি আমাদের এই সমস্ত সবকিছু না মানা হয়। 8টি বিভাগের 8 জন জনস্বাস্থ্যবিদদের সমন্বয়ে গঠিত কমিটি বলছে, জুনে কমে আসতে পারে সংক্রমণ। তবে জনস্বাস্থ্যের বিষয়টি অবহেলা করলে জুনেও বেড়ে যাবে আক্রান্তের সংখ্যা। জুন মাসের সেকেন্ড উইক থেকে আমরা একটা মোটামুটি নর্মাল দিকে যাওয়ার আশা, জুন মাসের সেকেন্ড উইক থেকে এরকম আমাদের আশা হতে পারে। এদিকে করোনা নিয়ে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি 8টি বিষয়ে 22টি সুপারিশ করেছেন। জরুরি ভিত্তিতে 5 লাখ কিট সংগ্রহের সুপারিশ করেছে এই কমিটি এবং দৈনিক পরীক্ষার পরিমাণ আরও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। রোগী যখন একটা শনাক্ত হবে, সেই রোগীর সংস্পর্শে কারা কারা আসছেন তাদেরকে খুঁজে বের করা, এজন্য আমাদের আসলে স্বাস্থ্য গোয়েন্দা দরকার। কেননা এগুলো কাজ যদি আমরা না করি তাহলে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে থাকবো। 5 লাখ কিট আমাদের দরকার, 1,24,000 আমাদের হাতে ছিল সেই সময়। টেস্ট করলেই হবে না, টেস্টগুলোকে ঠিক মতো করতে হবে, স্যাম্পল কালেকশনটা ঠিক মতো করতে হবে। এগুলো অনেক শুধু নাম্বার অফ টেস্ট আমরা নাম্বার অফ টেস্ট না, কোয়ালিটি অফ টেস্ট। স্যাম্পল কালেকশন যদি ঠিক মতো না হয় তাহলে পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে। করোনা নির্ধারিত হাসপাতালগুলোই সেবার মান আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। কোভিড-19-এর প্রাদুর্ভাব কিছুটা কমে আসায় অনেকটা প্রাণ ফিরে পেতে শুরু করেছে ইউরোপের কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র মৃত্যু কিছুটা কমলেও তা বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে এখনও সর্বোচ্চ। এরই মধ্যে অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে লকডাউন খুলে দেওয়া হয়েছে, আর বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট মৃত্যু 2,51,000 ছুঁয়েছে, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 36 লাখ। গেল 6 সপ্তাহের মধ্যে স্পেনে একদিনে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা ঘটেছে।
ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যেও অনেকটাই কমে এসেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তবে রাশিয়া ও ব্রাজিলে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। করোনাকে সঙ্গী করে বেঁচে থাকার প্রস্তুতির আহ্বান জানিয়ে ভারতের দিল্লির লকডাউন খুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতালি, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়াতেও লকডাউন শিথিল করা হচ্ছে। করোনা চিকিৎসায় রেমডেসিভির নামের এক ঔষধের কার্যকারিতার সুস্পষ্ট প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্রে। কতটা আশার আলো দেখাচ্ছে ঔষধ, নিউ ইয়র্ক থেকে এর সর্বশেষ আমাদের জানিয়েছেন প্রবাসী ডাক্তার ফেরদৌস খন্দকার। প্র্যাকটিক্যালিটি নিয়ে কথা বলি। ধরুন 100 জন রোগী এটিতে এফেক্টেড হয়েছে, এর মধ্যে 5 জন রোগী হাসপাতালে আছে, ঠিক আছে, আর 95 জন রোগী কিন্তু বাড়িতে আছে। তো আমরা এই 100 জন রোগীর মধ্যে 5 জন, আবার এই 5 জনের মধ্যে আমরা যেটি কথা বলছি যে আশা জাগানিয়া, সেটি হচ্ছে 1% মানুষের জন্য যারা অ্যাডভান্স এই রোগে ভুগছেন বা 1%-এর নিচে। প্র্যাকটিক্যালি চিন্তা করুন। তো এখন আমরা কিন্তু কেউ ভাবছি না 99 জন মানুষের কি হবে। তারপরও বলছি এটি অবশ্যই আশা জাগানিয়া। 1% কাজ করেছে, আমরা বুঝে গেছি কোন লাইনে এই ভাইরাসটিকে অ্যাটাক করলে ঠিক হবে। এখন যুক্তরাষ্ট্রে এই ওষুধটি একটি পেটেন্ট ওষুধ, অর্থাৎ সারা বিশ্বে এই একটি কোম্পানি বানাতে পারবে। তাহলে এটি কাদেরকে দেয়া হবে? এটি রেশনিং করতে হবে। তো সরকার এইটিকে রেশনিং শুরু করেছে অলরেডি যুক্তরাষ্ট্রের বাজারের জন্য। তারা তাদেরকে বলছে ফাইন্যান্সিয়ালি আমরা যা দরকার তাই করব, তোমরা করো। তার মানে হচ্ছে প্রথমে যুক্তরাষ্ট্র প্রায়োরিটি পাবে, তারপর সারা বিশ্ব প্রায়োরিটি পাবে। তো যেহেতু পেটেন্ট, এটির দাম স্বাভাবিকভাবে অন্য ওষুধের চেয়ে একটু বেশি হবে, এইটি স্বাভাবিক। তো কাঁচামাল অন্য কোনো কোম্পানি আলাদাভাবে কালেক্ট করতে পারার কথা নয়, অ্যাটলিস্ট 17-18 বছর। জাপানে করোনার সংক্রমণ প্রায় 15,000, যদিও মাত্র 487 জন মানুষ এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন। সতর্কতার জন্য দেশটিতে জরুরি অবস্থা আরও 1 মাস বাড়িয়ে দিয়েছে সরকার। জাপানের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য নিউজ 24-কে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক তানিয়া মিথুন। সংক্রমণের সংখ্যা আশানুরূপভাবে কমেনি, যার ফলে জরুরি অবস্থা আরও 1 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 16,000 জনে এবং মৃতের সংখ্যা 568 জন। এ মাসের শুরুতেই জাপানের বাৎসরিক ছুটি গোল্ডেন উইক। মূলত এই গোল্ডেন উইকে 90% মানুষ শহর ছেড়ে গ্রামে কিংবা বিদেশে যেয়ে থাকেন, কিন্তু এবছর করোনার কারণে জরুরি অবস্থা ঘোষণা করায় বেশিরভাগ মানুষই কোথাও যাওয়া থেকে বিরত রয়েছেন, যাতে করে এই সংক্রমণকে তারা রোধ করতে পারেন। এবং শুধু তাই নয়, বেশিরভাগ মানুষই বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাহির হচ্ছেন না। তবে প্রবাসী বাংলাদেশিদের ভেতরে শঙ্কাজনকভাবে করোনায় আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত প্রায় 18 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে 2 জন চিকিৎসা শেষ করে বাসায় ফেরত এসেছেন, বাকি 9 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা আইসোলেশনে রয়েছেন। মূলত যে সমস্ত এলাকাগুলোতে হালাল ফুড রয়েছে, বাংলাদেশে হালাল ফুড রয়েছে এবং বাংলাদেশিদের বসবাস বেশি, সেখান থেকেই সংক্রমণের খবরটা বেশি পাওয়া যাচ্ছে। কাজে এই সংক্রমণকে রোধ করতে বাংলাদেশিদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যাদের ভিতরে করোনার লক্ষণ রয়েছে বা করোনায় যারা আক্রান্ত হয়েছেন, তারা যেন এই হালাল ফুডগুলোতে আসা থেকে নিজেদেরকে বিরত করেন এবং তারাও যথাসাধ্য সেই নিয়ম মেনে চলার চেষ্টা করছেন। JBEVS নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠন, বাংলাদেশে একটি স্বেচ্ছাসেবক সংগঠন, এই যাদের করোনায় আক্রান্তরা রয়েছেন এবং আক্রান্তের সম্ভাবনা রয়েছেন তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করছেন। তবে বাংলাদেশিদের অবস্থা ভালো, তারা কেউই আসলে খুব একটা আশঙ্কাজনক অবস্থায় নেই, তারা সবাই সুস্থ রয়েছেন। করোনা মহামারী নিয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে আজও 1645 জন কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে, যদিও মৃত্যু হার অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হয়েছে সরকার। সৌদি আরবের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের জানিয়েছেন সহকর্মী আলামিন। সৌদি আরবে সবচেয়ে বেশি এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মক্কা, সেখানে 6,511 জন মানুষ আক্রান্ত হয়েছেন, আর রিয়াদে 4,922 জন, আর জেদ্দাতে 4,648 জন এবং মদিনাতে 4,600
43 জন মানুষ মোটা দাগে আক্রান্ত হয়েছেন এইসব এলাকায়। এছাড়া অন্যান্য এলাকায়ও কম বেশি মানুষ আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে দূতাবাসের একটি সূত্র জানিয়েছে যে এই করোনার মৃত্যু রোগীদেরকে সৌদি সরকারের ব্যবস্থাপনায় কিন্তু দাফন করা হচ্ছে। তাছাড়া স্বাভাবিক যেসব মৃত্যু হচ্ছে সেসব মৃত্যুর মৃতদেহ কিন্তু দেশে পাঠানো যাচ্ছে না, কারণ ফ্লাইট বন্ধ রয়েছে। তো সৌদি সরকার কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে যে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ, ট্রাফিক এবং হাসপাতাল এবং গভর্নর অফিসের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি কিন্তু তারা বিভিন্ন হিমঘর গিয়ে ভিজিট করে সেখানে 3 থেকে 7 দিনের বেশি যে সমস্ত লাশ রয়েছে সেগুলো কিন্তু তারা বেআইনি হিসাবে চিহ্নিত করে সেগুলো দাফন করার একটি সিদ্ধান্ত নিয়েছে। তো দূতাবাস সূত্রটি বলছে যে সমস্ত বাংলাদেশিরা তাদের পরিবারের সম্মতি না থাকার কারণে মৃতদেহগুলো দাফন করা যাচ্ছে না, সেগুলো কিন্তু বেআইনি হিসাবে দাফন হয়ে গেলে পরবর্তীতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে যে 3 লক্ষ টাকা প্রদান করা হয় সেটি হয়তো পাইতে অনেকটা অনিশ্চয়তায় পড়ে যাবে। তো যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে মারা গেছেন তাদের নিকটাত্মীয় বা স্বজনদেরকে জানানো হয়েছে যাতে করে তারা তাদের মৃতদেহ স্থানীয়ভাবে দাফন করার জন্য দূতাবাসকে অনাপত্তি দেয় এবং দূতাবাস সেই অনাপত্তির ভিত্তিতে সৌদি সরকারকে জানিয়ে দিলে সেটি একটি আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল পদ্ধতিতে সেটি দাফন হবে এবং তার নিকটাত্মীয় বা পরিবার পরিজন কিন্তু সেই 3 লক্ষ টাকা যদি বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রদান করা হয় সেটি পেতে কোনো সমস্যা হবে না। মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 6,000 ছাড়িয়েছে, তবে নির্দিষ্ট স্বাস্থ্য নীতিমালায় দেশটিতে প্রাণহানি মাত্র 105 জনের। মালয়েশিয়ার করোনা সংক্রমণ ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য আমাদের জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন। মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় অনেকটা সফলতার পথে মালয়েশিয়া, আর তার ধারাবাহিকতায় মালয়েশিয়া প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন গত 1 মে মালয়েশিয়ায় জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে বেশ কয়েকটি সেক্টর খুলে দেওয়ার কথা বলা হয়েছে। যেসব সেক্টরগুলো আজকে খুলে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় প্রবাসী বাংলাদেশে তারা নিজ নিজ কর্মস্থানে যোগদান করেছে। অনেক কোম্পানিগুলো পুরোপুরি ভাবে তারা এখনো কাজ শুরু করেনি। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ অর্ধেকের নিচে নেমে এসেছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টা নতুন করে আক্রান্ত হয়েছে 55 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 6,353 জন। নতুন করে সুস্থ হয়েছে 71 জন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছে 60,484 জন। তবে গত 24 ঘন্টা মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কোনো করোনা ভাইরাস রোগী মৃত্যুবরণ করেনি। গতকালকের দেওয়া 105 জনই রয়েছে মৃত্যুর সংখ্যা। রাজধানী কুয়ালালামপুরে একটি কনস্ট্রাকশন প্রজেক্টে 28 জন অভিবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এর মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা এখনো প্রকাশ করা হয়নি। তবে সকল সেক্টরে কাজে যোগদান করার আগে কোভিড-19 টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী দাতুক শ্রী ইসমাইল সাবরি ইয়াকুব এটি নিশ্চিত করেছে। তবে এই ক্ষেত্রে টেস্টের সম্পূর্ণ খরচ মালিক বহন করতে বলা হয়েছে। কিছুটা শিথিল করা হলো মুভমেন্ট কন্ট্রোল অর্ডার। এটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলতি মাসের 12 তারিখে শেষ হবে। তো মালয়েশিয়ার সকল মসজিদগুলো বন্ধ রয়েছে এবং তারাবির নামাজও নিজ নিজ বাসায় পড়তে বলা হয়। এবার হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আর খবর। করোনা রোগীর চিকিৎসায় কার্যকর হিসেবে প্রমাণিত ওষুধ রেমডেসিভির উৎপাদনে প্রস্তুত দেশের 6 কোম্পানি। এর মধ্যে 2টি কোম্পানি চলতি মাসেই এবং বাকিরা আগামী মাসের মধ্যেই এই ওষুধ সরবরাহ করতে পারবে বলে আশা করছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক একে আজাদ চৌধুরী বলেন, করোনার সংকটপূর্ণ রোগীকে বাঁচাতে বিশেষ কাজে আসবে এই ঔষধ। আরও জানাচ্ছেন লক্ষ্মীনা জেসমিন সোমা। করোনা চিকিৎসায় মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমতি দেওয়ার পর বাংলাদেশে এ ওষুধ উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দেশীয় 6 কোম্পানি বেক্সিমকো, বিকন, এসকেএফ, ইনসেপ্টা, স্কয়ার এবং হেলথ কেয়ার এই ওষুধ উৎপাদন করতে পারবে। সরকারের এই সিদ্ধান্ত দেশীয় ওষুধ কোম্পানিগুলোর সক্ষমতা প্রমাণ করবে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর একে আজাদ চৌধুরী। তাদের যে সাপোর্ট, ব্যাকআপ, ম্যানপাওয়ার, মেশিনারিজ আছে, they can produce any drug. এখন প্রশ্ন, রেমডেসিভির উৎপাদনে কতখানি প্রস্তুত এই কোম্পানিগুলো?
খুবই নতুন একটা প্রোডাক্ট, তো যে এটা যে অলরেডি র ম্যাটেরিয়ালস সবাই নিয়ে মজুত করে রেখেছে তা না, কিন্তু ইনসেপ্টটা হয়তো আগামী 1-1.5 মাসের ভিতরে হয়তো নিয়ে চলে আসবে। যদিও ইমার্জেন্সি বেসিসে দেওয়া হয়েছে, তারপরেও একমাত্র অনুমোদনপ্রাপ্ত ওষুধ কোভিড-19 এর জন্য আমরা আশা করি যে এই মাসের মধ্যে আমরা এসকেএফ থেকে আমাদের রেমডেসিভির প্রিপারেশন আমরা দিতে পারবো দেশের মানুষের জন্য। এই ওষুধ করোনা আক্রান্ত সংকটপূর্ণ রোগীকে বাঁচাতে সহযোগিতা করবে বলে আশাবাদী অধ্যাপক একে আজাদ চৌধুরী। যারা লাইফ সাপোর্টে আছে অথবা যারা শুধু ভেন্টিলেটর না, আবার অক্সিজেনেশন এর লিকুইড দিয়ে ট্রাই করছে, ফিল্ম দিয়ে ট্রাই করছে, সেই সব পেশেন্টকে রেমডেসিভির দেওয়ার পরে নিউ ইংল্যান্ড জার্নালের পাবলিকেশনে তারা দেখলেও about 68 to 70% লোক ভালো হয়ে গেছে। মূলত ইবোলা রোগীর চিকিৎসায় রেমডেসিভির ওষুধ ব্যবহার হতো। করোনা চিকিৎসায় কাজে আসতে পারে এমন ধারণা থেকে প্রস্তুতি ছিল বাংলাদেশেরও। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সব কার্যক্রম শেষে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত দেশের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার। সোমবার এই অস্থায়ী হাসপাতাল পরিদর্শন শেষে করোনা দুর্যোগের মধ্যে মানুষের পাশে দাঁড়াতে পেরে বসুন্ধরা গ্রুপ গর্বিত বলে জানান এর ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোফান। 2013 সজ্জার আইসোলেশন সেন্টার প্রস্তুত হলেও শেষ হয়নি আইসিইউ সেন্টার নির্মাণ কাজ। অক্সিজেন প্ল্যান্টে কর্মকর্তারা বলছেন আরও 1 সপ্তাহ লাগবে কাজ শেষ হতে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত দেশের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইসোলেশন সেন্টার। তবে উদ্বোধনের জন্য এখনও প্রস্তুত নয় স্বাস্থ্য অধিদপ্তর। 4 মে উদ্বোধনের সম্ভাব্য দিন থাকলেও তা হয়নি। স্বাস্থ্য প্রকৌশলীরা জানান চিকিৎসক ও নার্স সহ প্রয়োজনীয় জনবল নিয়োগের কাজ চলছে। সোমবার 2013 সজ্জার এই আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক। এ সময় দেশের এই দুর্যোগ মুহূর্তে মানুষের কল্যাণের কথা চিন্তা করেই নিজস্ব জায়গায় অস্থায়ী হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেন বলে জানান তিনি। আইসোলেশন ইউনিটের মোটামুটি কমপ্লিট, আমি যত শুনতে পারছি। আইসিইউ ইউনিট হচ্ছে দিকে 2টাই মনে কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো হয়ে গেলে ইনশাল্লাহ উই ক্যান স্টার্ট দ্য প্রসিজার। সেটা আমি উই আর ফিলিং প্রাউড যে আমরা নেশনকে সার্ভ করতে পারলাম। উই আর ফিলিং প্রাউড অফ ইট। As a Bosundhara Group, as a CSR, I think it's one of the largest thing we have done for this country. এবং আমরা আশা করি সবাই যেন এনতে সুস্থ হয়ে যেন এনতে বেরোতে পারে। এদিকে আইসিইউর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি চলছে পুরোদমে। অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ কাজে কর্মরত টেকনিশিয়ানরা জানান এখান থেকে অন্তত 1,500 আইসিইউ বেডে অক্সিজেন সরবরাহ করা সম্ভব। এটা হলো ডায়ার বোর্ড, আর এটা হলো ভেসেল, আর এটা হলো কম্প্রেসার মেশিন যেটা বলে। এই কম্প্রেসার মেশিন দুটো চলবে, চলার পর ওখানে যাবে, ওখানে গিয়ে পরিশোধন হবে, গ্যাসটা পরিশোধন হবে, হওয়ার পর টাঙ্কিতে আসবে, টাঙ্কিতে আসার পর রুগীর ইয়েতে যাবে সাকশন কন্ট্রোল। এর কাজ হলো যে অপারেশন করে বা রুগীর যে ময়লা আবর্জনা যত পুজ টিয়া এটা টান দেবে। প্ল্যান্ট বসানোর কাজ শেষ হলেই আইসিইউ রোগীদের চিকিৎসা সেবার জন্য প্রাথমিক পর্যায়ে 71টি বেড বসানো হবে বলে জানান স্বাস্থ্য প্রকৌশলীরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনাভাইরাস সংক্রমণ উন্নতির দিকে থাকায় সোমবার থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে ইতালিতে। যদিও এরই মধ্যে 29,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। দেশটির সার্বিক অবস্থা ও প্রবাসী বাংলাদেশিরা কোন পরিস্থিতিতে আছেন তা ইতালি থেকে আমাদের জানিয়েছেন রিয়াজ হোসেন। ইতালিতে টানা 2 মাস লকডাউন থাকার পরে সোমবার লকডাউন শিথিল ঘোষণা করা হয়েছে। এর ফলে এখানকার নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা অবরুদ্ধ থেকে বের হতে শুরু করেছে আলো বাতাসে। সোমবার সারাদিন রোমের রাস্তাঘাটে তেমন বেশি নাগরিকদের চোখে পড়েনি। ধারণা করা হচ্ছে করোনার ফলে মানুষ যে আতঙ্কগ্রস্ত হয়েছে এর ফলেই প্রথম দিনে বাহিরে বের হয়নি। লকডাউন শিথিল হয় এখানকার ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। বার রেস্টুরেন্ট খুলে দেওয়া হলেও শুধুমাত্র টেকঅ্যাওয়ে সার্ভিস চালু রয়েছে। আগামী 1 জুন পুরোপুরিভাবে বার রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হবে। তবে সব কিছুই নির্ভর করবে এখানকার করোনা পরিস্থিতির উপর। কারণ লকডাউন শিথিল করা হলেও এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে নেই করোনা ভাইরাস। লকডাউন শিথিল করা হলেও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে এখানকার নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের। সীমিত আকারে ইতালির আল ইতালিয়া ফ্লাইট চালু হচ্ছে। তবে বাংলাদেশ থেকে ইতালিগামী ফ্লাইট মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম সপ্তাহে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটিও নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর এবং বাংলাদেশের লকডাউনে।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। দেশটির মাত্র 700 মানুষের করোনা সংক্রমণ ধরা পড়েছে। প্রাণহানি ঘটেছে 24 জনের। দেশটির করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী বাবু সাহা। করোনা ভাইরাসের প্রকোপ আস্তে আস্তে এখানে স্বাভাবিক হতে শুরু করেছে, কারণ আমরা দেখতে পেয়েছি যে লেবানন সরকার কিছু শর্ত সাপেক্ষে ইতিমধ্যে দেশের সকল রেস্টুরেন্ট এবং সেলুনগুলো খুলে দিয়েছে। তাছাড়া সবাইকে মাস্ক এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দিয়েছে। লেবাননে বর্তমানে যে 1.5 মাসের লকডাউন ছিল, এই লকডাউনের কবলে পড়ে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু বর্তমানে সর্বশান্ত। তাছাড়া এদেশের যে স্থানীয় মুদ্রা লিরার মুদ্রাস্ফীতির কারণে সকল খাবার সামগ্রীর দাম কিন্তু বর্তমানে আকাশচুম্বী। তাই এই রমজান মাসেও প্রবাসী বাংলাদেশিরা এসব খাবার সামগ্রী কিনতে তারা হিমশিম খাচ্ছে। তাছাড়া যে সকল অবৈধ প্রবাসী বাংলাদেশি বৈরুদ্ধ দূতাবাসের সাহায্যে দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তারাও কিন্তু এই বিমান চলাচল বন্ধ থাকার কারণে দেশে যেতে পারছে না। তাই তারা বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ জানিয়েছে যেন তাদেরকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। তাছাড়া বাংলাদেশ সরকারের অর্থায়নে বৈরুদ্ধ দূতাবাস যে ত্রাণ সামগ্রী অসহায় এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে বিতরণ করছিল, সেটি কিন্তু চাহিদার তুলনায় খুবই অপ্রতুল ছিল। তাই তারা বাংলাদেশ সরকারের নিকট আরও সাহায্য এবং সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। তো বর্তমানে বলা যায় লেবাননে প্রবাসী বাংলাদেশির অবস্থা খুবই নাজুক এবং তারা অর্থ সংকট এবং খাদ্য সংকটে ভুগছে। পাশাপাশি দীর্ঘদিন যেহেতু তারা টাকা পাঠাতে পারছে না, সেহেতু কিন্তু বাংলাদেশে এই রমজানের মধ্যে তাদের পরিবারগুলো খুব অসহায় অবস্থায় দিন যাপন করছে। করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী চিকিৎসক কামরুজ্জামান নাবিল। গত 24 ঘন্টা আক্রান্তের সংখ্যা ছিল 1223 জন এবং মৃতের সংখ্যা ছিল 74 জন এবং সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 98,647 জন এবং মৃতের সংখ্যা 6,277 জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন 79,397 জন করোনা রোগী। এদিকে আজ থেকে যেসব শহরে করোনার প্রকোপ কম ছিল বা কমতে শুরু করেছে, সে শহরগুলোতে মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, যারা মসজিদে আসবেন তারা মাস্ক এবং গ্লাভস বাধ্যতামূলক এবং 30 মিনিটের বেশি মসজিদে অবস্থান করতে পারবেন না। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ইরানের বন্দর আব্বাস এলাকায় একটি মাছের বাজারে 107 জন করোনা রোগী পজিটিভ ধরা পড়েছে এবং আরো জানিয়েছেন সেখানে তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস ছিল। সেক্ষেত্রে তাদের ধারণা গরম আবহাওয়াতেও করোনার প্রকোপ থাকতে পারে। করোনা সংক্রমণ 1 লাখ ছাড়িয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। নতুন করে 16 মানুষ আক্রান্তের পাশাপাশি দেশটিতে এরই মধ্যে 7,000-এরও বেশি মানুষ মারা গেছেন। ব্রাজিল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য আমাদের জানিয়েছেন প্রবাসী সাংবাদিক খায়রুল ইসলাম। ব্রাজিলের করোনা পরিস্থিতি তেমন একটি ভালো নয়। আপনারা জানেন এখন পর্যন্ত 1 লক্ষর উপরে মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রায় 7,000-এর উপরে মারা গিয়েছেন। আরও 1456টি মৃত্যুর ইনভেস্টিগেশন চলতেছে যে তারা করোনা ভাইরাসে যদি আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকেন তাহলে এটি বেড়ে যাবে। এবং আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আমি যে রোডে দাঁড়িয়ে আছি এটা আমার বাসার সামনে। পরিস্থিতি এরকম হয়েছে যে এই রোডটি আসলে আপনার এই টেক্সটাইলের জন্য বিখ্যাত। এই রোডেরই আমার পিছনের যে দেখতে পাচ্ছেন আপনি দোকানগুলো, এগুলো সবই বন্ধ। এগুলো কোনোটা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা একটি দোকান। এগুলোর ভিতরে ডিপোজিট আপনার এই থান কাপড়গুলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোম্পানি থেকে আসে। এই রাস্তাটি এখন শুধু আপনার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি খুবই ব্যস্ত থাকে। যেরকম সাধারণ দিনে জ্যাম লেগে থাকতো সেরকম এখনো জ্যাম লেগে আছে। এবং ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছেন করোনা ভাইরাস বলতে কোনো কিছু নেই, এটা একটি সর্দি এবং কাশি। এখানে দোকানগুলো শুধু শাটারই বন্ধ। আপনারা হয়তো দেখতে পাবেন গাড়ি ঘোড়া চলতেছে নিয়মিত, যদিও রাজ্য সরকারের দ্বারা নিষিদ্ধ, কিন্তু কোনো কিছু করার নেই, মানুষ তা মানতেছেন না। এবং ফেডারেল সরকার বলেছেন যে কাজ করুন, কোনো সমস্যা নেই। অর্থনীতি অভিবাসী শ্রমিকদের অবদান উল্লেখ করে নামভুক্ত দেশগুলোকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। সোমবার আজারবাইজানের আহ্বানে কোভিড-19 নিয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে আহ্বান জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনার প্রভাবে বাংলাদেশ তার বৈদেশিক আয়ের অন্যতম 2টি খাত নিয়ে সংকটে। এরই মধ্যে তৈরি পোশাক খাতে $3.17 বিলিয়ন অর্ডার বাতিল করেছেন বিদেশি ক্রেতারা। অন্যদিকে অভিবাসী কর্মীরা চাকরি হারিয়ে খাবার সংকটে পড়েছে। নামভুক্ত দেশগুলোকে অভিবাসীদের বিষয়ে কার্যকরী কৌশল তৈরির আহ্বান জানান ডক্টর মোমেন। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া একজন রোহিঙ্গাও এখনও করোনা আক্রান্ত হয়নি বলে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
Amid massive lockdowns of labor-receiving countries, many of our migrant workers, totaling around 11.3 million, have already lost or on the verge of losing their jobs. Right now, thousands of them are suffering for food and basic needs. Their return will pose two-pronged challenges to us: to reintegrate them into the society and to engage them in gainful employment. স্বাস্থ্যবিধি না মানলে করোনা ভাইরাস বিধ্বংসী হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই ভীত না হয়ে সাহসের সাথে এই সংকট মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি। অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো। খাদ্য নিরাপত্তায় আমাদের অবস্থান সন্তোষজনক। কৃষিমন্ত্রী জানিয়েছেন বর্তমানে ৮০ ভাগ ধান কাটা শেষ হয়েছে। ধান কাটা নিয়ে উদ্বেগের অবসান হলো। আমাদের দলীয় কর্মীরাও সারা দেশে ধান কাটায় অংশ নিয়েছে। আপনারা কোনো অবস্থাতেই মনোবল হারাবেন না। শেখ হাসিনা সরকার আপনাদের সাথে আছে, পুরো জাতি আপনাদের পাশে আছে। সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অভিযোগ করে বলেন, দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রস্তাব দিয়েছিল বিএনপি, কিন্তু তাতে সরকারের সাড়া মেলেনি। সোমবার উত্তরায় মানবিক কল্যাণে বিএনপি নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এইরকম সমগ্র দেশের মানুষ আজকে আক্রান্ত হয়ে গেছে একটা অদৃশ্য ভাইরাসের কাছে রোগী। শুধু দেশ নয়, সমগ্র পৃথিবী। আজকে সমগ্র পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় যদি আপনারা টেলিভিশন দেখেন, খবরের কাগজ দেখেন, আপনারা দেখবেন যে কোনো দেশ বাকি নেই। এবং সবচেয়ে উন্নত দেশ যেগুলো ধনী দেশ, সেই দেশগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত, সবচেয়ে বেশি মৃতের। প্রিয়াঙ্কা সাহা পুলিশের কনস্টেবল নারায়ণগঞ্জে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে ছিলেন 3 দিন। তবে তিনি করোনাকে জয় করেছেন। 4 মে সর্বশেষ পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তার চিকিৎসায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক তত্ত্বাবধান করেছেন বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম। ক্লাস 4 ডিউটি করাকালীন রাত্রিবেলা আমার প্রচন্ড জ্বর, কাশি এবং শরীর ব্যথা করে। তারপর ওসি স্যার আমার বিষয়টা জানতে পেরে সার্কেল স্যার এবং এসপি স্যারকে বিষয়টা জানানোর পরে ওনারা আমাকে নারায়ণগঞ্জ পুলিশ হসপিটালে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে আমাকে টেস্ট করানোর পরে আমাকে পজিটিভ পাওয়ার পরে আমাকে রাজারবাগ হসপিটালে 19 তারিখে পাঠায়, ভর্তি করানোর পর হঠাৎ করে 16 নম্বর থেকে আমাকে ফোন আসে। আমি সালাম দেওয়ার পরে নমস্কার দেওয়ার পরে বলতেছে যে হ্যালো, আমি ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বলছি। তারপর স্যার বলতেছে যে প্রিয়াঙ্কা, তোমার কোনো সমস্যা থাকলে, কোনো কিছু দরকার লাগলে আমাকে বলবো। আমি মরে গেলেও মনে হয় আমি এই জিনিসটা এতটাই শান্তি পাইছি যে আসলে আমাকে দেখার মতো, আমার ফ্যামিলিকে দেখার মতো আসলে আমার ডিপার্টমেন্ট আছে। আমাদের ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম মহোদয়, যিনি সার্বক্ষণিক আমাদের নারায়ণগঞ্জ জেলার প্রতি নজর রাখছেন, মনিটরিং করছেন। আপনারা জানেন যে আমাদের নারায়ণগঞ্জ জেলায় যারা করোনা আক্রান্ত পুলিশ সদস্য রয়েছেন, আমাদের নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পাশে যে আমাদের যে স্কুল রয়েছে, সেই স্কুলে স্যার আইসোলেশন সেন্টার করেছেন। স্যারের তত্ত্বাবধানে সেটি চলছে। করোনা ঝুঁকি মাথায় নিয়ে জীবিকার তাগিদে রাস্তায় বেরিয়ে আসছেন নির্মূয়ার মানুষ। কলকারখানা ও দোকানপাট খুলে দেওয়ার ঘোষণায় রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের সংখ্যা। তবে এত কিছুর মাঝেও নগরবাসী যেন নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করেন, সেজন্য সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে বিশেষ নজরদারি। রাজধানী ঘুরে আরো জানাচ্ছেন মৌ খন্দকার। প্রাণঘাতী করোনা প্রতিরোধে এখন ঘরবন্দি মানুষ, তাই তো ফাঁকা রাজধানীর চিত্র। তবে এখন যেন পুরনো চেহারায় ফেরার পথে। সীমিত পরিসরে অফিস ও গার্মেন্টস কারখানা খোলা থাকায় ঘর থেকে আগেই বের হচ্ছেন অনেকেই। নতুন করে দোকানপাট খোলার ঘোষণায় বাইরে বের হওয়া বাড়বে আরও।
করোনা সংক্রমণ বাড়ায় কষ্ট বাড়ছে নিম্ন আয়ের মানুষের, তাই তো বাধ্য হয়েই করোনার ঝুঁকি নিয়ে জীবিকার জন্য রাস্তায় বের হয়েছেন অনেকে। না খেয়ে যদি মেরে যায় তেমনি মরি যাবো, তো আর কি লাভ, কাজ করি মরি। তো চাল ডাল দিছে, দেয় নাই তো, রাস্তার বসে আছে মাগ দিছে, আমার হাতে রিস্কালা হারক দেন। নগর জুড়ে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে বাধ্যতামূলক সামাজিক দূরত্ব নির্দিষ্ট করা এবং জনগণকে নিরাপদে ঘরে রাখার জন্য পদক্ষেপ নেই। যখন আমাদের সমাজের নাগরিক তারা ঘরে অবস্থান করবেন, তখনই কিন্তু করোনার প্রাদুর্ভাব থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র্যাবের টহলও অব্যাহত আছে। জীবন ধারণের জন্য জীবিকা খুবই প্রয়োজন, তবে আমরা চেষ্টা করছি জীবিকার প্রয়োজনে যারা আছেন তারা যেন নিরাপদ দূরত্ব এবং সামাজিক দূরত্বটা বজায় রেখে নিজের কাজটুকু পালন করেন, নিজের দায়িত্বটুকু পালন করেন। এই বিষয়ে আমরা সচেতন করার চেষ্টা করছি। ঘরে থাকা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না হলে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করেন তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবার করোনা সংক্রমণের জন্য উন্মুক্ত স্থানে ইফতার বিক্রি নিষিদ্ধ। নির্দেশনা মেনে হোটেল রেস্তোরাঁয় সীমিত পরিসরে ইফতার আয়োজন হলেও সেখানেও ক্রেতা শূন্য। এছাড়া করোনা ভাইরাসের কারণে ফল দিয়ে ইফতারে আগ্রহ হারিয়েছেন মুসল্লিরা। এ পরিস্থিতিতে বাসায় বাহারি রকমের সুস্বাদু ইফতারের তৈরির চেষ্টা করছেন অনেকে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। করোনা ভাইরাসের কারণে এবার ঘরের বাইরে ইফতারের আগ্রহ নেই মুসল্লিদের। রাজধানীর উত্তরা কিংবা ধানমন্ডি বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বিখ্যাত ইফতার বাজারগুলোতেও নেই কেনাবেচার তেমন কোনো ব্যস্ততা। দীর্ঘদিন পর রেস্টুরেন্ট খুলছেন অনেকে, বিক্রির জন্য সীমিত কিছু ইফতার তৈরির আয়োজন করছেন তারা। না, আমরা ওইভাবে লট আপ তৈরি করি না, জাস্ট কাস্টমারের মোটামুটি হোম ডেলিভারি এবং টেকওয়েতে একটা রেসপন্স আসে মোবাইলে, তার উপর ডিপেন্ড করেই ওগুলো তৈরি করা হয়। এভাবে চলবে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এখনো ভালো আছে, সুস্থ আছে। ক্রেতা শূন্য ফলের দোকানগুলোতেও অন্যরকম রমজান উদযাপন করছে বলে জানালেন বিক্রেতারা। গতবারের থেকে এবার বেচাকেনা একটু কম, আর মানুষজন বের হতে পারতেছে না, করোনা আছে, এর লেগে ভয়ও কিনে না অনেক কিছু। এই পরিস্থিতিতে এখন বাসাবাড়িতে নানা ইফতার আয়োজনের ব্যস্ততা। করোনার সময় সবাই ঘরে থাকায় বাহারি রকমের ইফতার তৈরিতে অংশ নিচ্ছেন পরিবারের অনেকে। নিজেরাই সবকিছু তৈরি করছি, কিন্তু খুব সুন্দর করে হচ্ছে। মানে আসলে সবাই ঘরে বসে সবাই কাছে পাওয়া, এটাও অনেক বড়। একসাথে খাচ্ছি, আগে কিন্তু এই ফ্লেভারটা আমরা পাইতাম না। বাইরে যখন যাইতাম, বাইরের ফ্রেন্ডদের সাথে একসাথে থাকতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে পরিবারের একটা বন্ডিং চলে আসছে। এখন তো সবাই রেসিপি দেখে দেখে সবাই বাসায় ট্রাই করছে, তো এটা অনেক কিছু সবাই তো পারে না, তাও করছে, নতুন নতুন রেসিপি আমরা ট্রাই করছি, অনেক ভালো লাগছে। করোনার এই সময় পরিবারের সবাইকে নিয়ে ইফতার করায় দৃঢ় হচ্ছে পারিবারিক বন্ধন। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবারে প্রবাসের খবর। ইউরোপের দেশেও মাত্র ২৫০০ মানুষ করোনা সংক্রমিত। গ্রিসে গত ২৪ ঘন্টায় মাত্র ২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন ডক্টর আলামিন। সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬৩২ জন এবং মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৪৬ জনে। এবং আজকে আসার কথা হচ্ছে যে ৮১ জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। করোনা ভাইরাসের প্রকোপ কমতে থাকায় কিছু শর্ত সাপেক্ষের ভিত্তিতে গ্রিক সরকার লকডাউন তুলে নেওয়ার যে ঘোষণা দিয়েছিল, আজকে ছিল তার প্রথম দিন। আজকে ছোট ছোট দোকানসমূহ, পার্ক, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়গুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে। তবে শর্ত হচ্ছে কোনো জায়গায় ১০ জনের বেশি একত্রিত হওয়া যাবে না। অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। দীর্ঘ ২.৫ মাস ঘরবন্দি থাকার পরে আজকে উন্মুক্ত আকাশে বিনা বাধায় ঘর থেকে বের হতে পেরে সাধারণ জনগণের মধ্যে খুশির বন্যা বইছে এবং অনেকেই মনে করছেন যে তারা নতুন জীবন ফিরে পেয়েছেন। এদিকে এই লকডাউন উত্তোলনের ফলে বিশেষ করে গ্রিসে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আশার আলো সঞ্চালিত হয়েছে। গ্রিসে করোনা ভাইরাসের প্রভাবে যেসব বাংলাদেশি চাকরি হারিয়েছিলেন এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তারা এখন নতুন করে চাকরিতে ফিরে যেতে পারবেন এবং ব্যবসা বাণিজ্য নতুন করে শুরু করতে পারবেন। ইউরোপ ও এশিয়ার মাঝখানের ছোট্ট দ্বীপ দেশ সাইপ্রাসেও ছবল বসিয়েছে করোনা ভাইরাস।
দ্বীপটিতে বাংলাদেশ থেকে গিয়ে পড়াশোনা করেছেন হাজারো শিক্ষার্থী। নিকোশিয়া থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী মাহফুজুল হক চৌধুরী। সাইপ্রাসে বিগত 1.5 মাস ধরে চলমান যে লকডাউনটা ছিল সেটা আজকে থেকে শিথিল করা হয়েছে। নতুন এই লকডাউন নিয়মে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ খুলে দেওয়া হয়েছে, সমস্ত সুপার শপ, শপিং মলগুলি খুলে দেওয়া হয়েছে এবং মসজিদ, গির্জা, ধর্মীয় ঘোষণালয়গুলি খুলে দেওয়া হয়েছে। তবে এগুলি খোলা হলেও 10 জনের বেশি লোক জমায়েত হতে পারবে না। এবং মের 11 তারিখ থেকে সমস্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজগুলি খুলে দেওয়া হবে। তবে স্কুল খোলার ব্যাপারে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি। এবং মের 21 তারিখ থেকে সমস্ত রেস্টুরেন্ট, বার, সেলুনগুলি খুলে দেওয়া হবে। আজকে থেকে লকডাউন শিথিল করলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করলেও তেমন কোনো বেচা বিক্রি নাই, কারণ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে বেচা বিক্রি নাই বললেই চলে। এবং এই লকডাউন নিয়মে বাংলাদেশি আমরা যারা আছি তাদের তেমন কোনো লাভ নাই, কারণ এই এখন নতুন যে নিয়মটা হয়েছে সেটা হচ্ছে একমাত্র যাদের কাজের কন্ট্রাক্ট আছে তারা কাজ করতে পারবে, যাদের কাজের কন্ট্রাক্ট নাই তারা কাজ করতে পারবে না। এখানে বেশিরভাগ বাংলাদেশিদের কাজের কন্ট্রাক্ট না থাকার কারণে লকডাউন শিথিল হলেও তারা ঘর থেকে বের হতে পারবে। ইউরোপের দেশ স্লোভেনিয়া থেকে মহামারী করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, বার এবং কফি শপগুলো খুলে দেওয়া হয়েছে। এছাড়াও এতদিন স্লোভেনিয়াতে এক মিউনিসিপ্যালিটি থেকে অন্য মিউনিসিপ্যালিটিতে যাতায়াতের ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল আজকে থেকে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে এবং এখন থেকে চাইলে যে কেউ স্লোভেনিয়ার অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন। তবে যে কোনো পাবলিক প্লেসে এখন পর্যন্ত সবাইকে 1.5 মিটারের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য স্লোভেনিয়ার প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে যে নির্দেশ জারি করা হয়েছিল তা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস জিনাসারের পক্ষ থেকে বলা হয়েছে এখনও স্লোভেনিয়াতে করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসলেও এখন পর্যন্ত স্লোভেনিয়া সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয় এবং এখনও যদি এদেশের সাধারণ মানুষ যথার্থ সতর্কতা অবলম্বন না করে তাহলে হয়তোবা গত শতাব্দীর প্যান্ডেমিক স্প্যানিশ ফ্লুয়ের মতো দ্বিতীয় ধাপে হয়তোবা আবারও করোনা ভাইরাসের সংক্রমণ স্লোভেনিয়াতে ফিরে আসতে পারে বলে তিনি মতামত প্রদান করেছেন। মানুষের জন্য এই ব্রতকে ধারণ করে বিবিএস কেবলস লিমিটেড করোনা মহামারীর সময় দরিদ্র স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। ভোলা, লালমোহন ও তজুমুদ্দিন উপজেলায় দরিদ্র স্বল্প আয়ের 3,500 পরিবারকে পুরো রমজান মাসের বাজার ঘরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে হতদরিদ্র মানুষের মাঝে 5 কেজি চাল, 1 কেজি ডাল, 3 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি লবণ, হাফ লিটার ভোজ্য তেল ও একটি সাবান সহ বিপুল পরিমাণ উপহার সামগ্রী সরবরাহ করা হচ্ছে। চলতি মে মাস জুড়ে দেশে কালবৈশাখী, বজ্রপাত সহ ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বয়ে যেতে পারে মৃদু থেকে তীব্র তাপদাহ। এছাড়াও এই মাসে বঙ্গোপসাগরে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। নিউজ 24-কে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ রাশিদুজ্জামান। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। এপ্রিলে দেশ জুড়ে ছিল বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে স্বাভাবিকের চেয়ে যা ছিল 20% বেশি, আর উপকূলে বৃষ্টির পরিমাণ ছিল 30 থেকে 40% বেশি। তাপীয় লঘুচাপের কারণে এপ্রিলে গরমও অনুভূত হয়েছে ভালোই। এসব বিশ্লেষণ করে মে মাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বলা হয়েছে এ মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের উত্তর মধ্যাঞ্চলে তীব্র কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে। রংপুর, রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত এই এলাকাটাতে 2 থেকে 3 দিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী, আর দেশের অন্যান্য এলাকাগুলোতে 3 থেকে 4 দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথাও বলা হয়েছে পূর্বাভাসে। এই সময়ে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে একটা তীব্র তাপপ্রবাহ, অন্যান্য এলাকাতে 1 থেকে 2টা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহর সম্ভাবনা রয়েছে। এ মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে 2টি নিম্নচাপ, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আন্দামান সাগরের ঘূর্ণিঝড় আমফান এখনও অপরিণত, তাই আপাতত আশঙ্কা নেই বলছেন আবহাওয়াবিদরা। এমনিতেই যে এলাকায় ডেভেলপমেন্ট হলে সাধারণত ঘূর্ণিঝড় হয়, ওই এলাকাতে একটা লো প্রেশার এরিয়া আছে আর এই লঘুচাপটাই যদি আস্তে আস্তে ঘনীভূত হয় সেক্ষেত্রে সম্ভাবনা আছে। আরো 2-3 দিন পরে বলা যাবে যে আসলে এটা কি অবস্থায় যাবে আর কি। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কাও করা হয়েছে পূর্বাভাসে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা।
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিজেদের সেরা দুটি স্মারক নিলামে তুলে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যতম দুই তারকা ক্রিকেটার সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ। সৌম্য সরকার গত বছর নিউজিল্যান্ডে দেশের হয়ে সবচেয়ে কম মাত্র 54 বলে দ্রুততম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রেকর্ড করা ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন এই হার্ড হিটার। এদিকে দেশের হয়ে ওয়ানডেতে একমাত্র হ্যাট্রিকের রেকর্ড করা পেসার তাসকিন আহমেদ নিলামে তুলেছিলেন তার হ্যাট্রিক করা সে বলটি। রোববার অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা সৌম্য সরকারের ব্যাট 4.5 লাখ টাকা এবং তাসকিনের হ্যাট্রিক করা বলটির সর্বোচ্চ মূল্য ওঠে 4 লাখ টাকা। অকশন ফর অ্যাকশনের অন্যতম স্বত্বাধিকারী আরিফার হোসেন জানিয়েছেন, একটি ব্যাংক নিলামে জিতে এই ব্যাট এবং বল কিনে নিয়েছে। ফ্রন্টলাইন ফাইটার হিসেবে বিশ্বজুড়ে চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান অনেকটাই বেড়ে গেছে মানুষের। তাদের প্রতি কৃতজ্ঞ জানাতেও তাই কার্পণ্য করছেন না রাষ্ট্র থেকে শুরু করে সাধারণ মানুষরাও। করতালি দিয়ে কিংবা ফুল বৃষ্টি দিয়ে তাদের অভিবাদন জানাচ্ছে অনেকেই। আর এবার যুক্তরাষ্ট্র ভারতে বিমান বাহিনী এই চিকিৎসা সেবায় নিয়োজিত সাহসী সৈনিকদের প্রতি সম্মান দেখিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। করোনা মহামারীতে মানুষকে বাঁচাতে সবার আগে এগিয়ে গেছেন চিকিৎসকরা। এছাড়াও পাশে থেকেছেন নার্স, হাসপাতাল কর্মী থেকে শুরু করে চিকিৎসা সেবায় নিয়োজিত সবাই। বেশিরভাগ চিকিৎসা কর্মীরাই বাড়িতে না ফিরে দিনের পর দিন হাসপাতালে থেকেই তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর এ কারণে রাষ্ট্র থেকে শুরু করে সাধারণ মানুষও তাদের প্রতি জানাচ্ছেন গভীর শ্রদ্ধা। এবার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর চৌকস দল ওয়াশিংটনের আকাশে কুচকাওয়াজ প্রদর্শন করে তাদের সম্মানে। একইভাবে ভারতেও হেলিকপ্টার ও যুদ্ধবিমান সবগুলো বড় শহরের আকাশে চক্কর দিয়েছে। রোববার সামরিক হেলিকপ্টার থেকে বিভিন্ন হাসপাতালের ওপর ফুলের পাপড়ি ছিটানো হয়। একই সঙ্গে নৌবাহিনীও সাগরে থাকা যুদ্ধজাহাজগুলোতে আলোকসজ্জা করে শ্রদ্ধা জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডাক্তার, নার্স, প্যারামেডিক সহ সামনের সারিতে কাজ করা এইসব সাহসী যোদ্ধাদের। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদ শেষ করবো তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা দুর্যোগে ধেয়ে আসছে সংকট, শিল্প খাতে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা, বাড়বে বেকারত্ব। মোকাবেলায় প্রস্তুত সরকার, দাবি পরিকল্পনা মন্ত্রীর। কাল নয় 10 তারিখ খুলছে দোকানপাট ও শপিং মল, রাখতে হবে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা। ছুটি বাড়ল 16 মে পর্যন্ত, বন্ধ থাকছে গণপরিবহন। ক্ষতি কাটিয়ে অর্থনীতি সচল করার চেষ্টায় সরকার, ঈদ কেনাকাটায় মানতে হবে স্বাস্থ্য সুরক্ষা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী। দেশে করোনা আক্রান্ত 10,000 ছাড়ালো, ঢাকা মেডিকেলের ইউনিটে 24 জনের মৃত্যু, পজিটিভ 4 জনের। বিশ্বজুড়ে প্রাণহানি ছাড়ালো 2.5 লাখ। করোনার সম্ভাব্য ঔষধ বানাবে দেশের 6 কোম্পানি, চলতি মাসে সরবরাহ করবে 2 প্রতিষ্ঠান, স্বাগত জানিয়েছেন ঔষধ বিশেষজ্ঞরা। করোনা চিকিৎসায় প্রস্তুত সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল, দুর্যোগে দেশকে কিছু দিতে পেরে গর্বিত, বললেন বসুন্ধরা গ্রুপের এমডি। এবং মে মাস জুড়ে বৈরী আবহাওয়ার পূর্বাভাস, কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টি, নিম্নচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড়, আছে তীব্র তাপদাহের সংখ্যাও। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।